স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠে। পাঠ শুরু হয়েছে রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো 21 সংখ্যক কবিতা থেকে 25 সংখ্যক কবিতা পর্যন্ত। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের প্রথম কবিতা 21 সংখ্যক কবিতা ছেঁড়া কাগজের ঝুড়ি। কবিতাটি রচনা হয়েছে 28 শ্রাবণ 1339। বাবা এসে শুধালেন, কি করছিস শুনি? কাপড় কেন তুলিস বাক্সে? যাবি কোথায়? সুনৃত্যার ঘর 3 তলায়, দক্ষিণ দিকে 2 জানলা, সামনে পালঙ্ক, বিছানা লখনৌ ছিটে ঢাকা, অন্য দেওয়ালে লেখবার টেবিল, তার কোণে মায়ের ফটোগ্রাফ, তিনি গেছেন মারা। বাবার ছবি দেয়ালে, ফ্রেমে জড়ানো ফুলের মালা, মেঝেতে লাল শতরঞ্চে শাড়ি, সেমিজ, ব্লাউজ, মোজা, রুমাল ছড়াছড়ি। কুকুরটা কাজ ঘেঁষে লেজ নাড়ছে, ঠেলা দিচ্ছে কোলে থাবা তুলে, ভেবে পাচ্ছে না কিসের আয়োজন। ভয় হচ্ছে পাছে ওকে ফেলে রেখে আবার যায় কোথাও। ছোট বোন সমিতা বসে আছে হাঁটু উঁচু করে, বাইরের দিকে মুখ ফিরিয়ে, চুল বাঁধা হয়নি, চোখ দুটি রাঙা কান্নার অবসানে। চুপ করে রইল সুনৃতা, মুখ নিচু করে সে কাপড় গোছায়, হাত কাঁপে। বাবা আবার বললেন, শুনি, কোথাও যাবি নাকি? সুনৃতা শক্ত করে বললে, তুমি তো বলেইছ এ বাড়িতে হতে পারে না আমার বিয়ে, আমি যাব অনুদের বাসায়। সমিতা বললে, ছি ছি দিদি, কি বলছো? বাবা বললেন, ওরা যে মানে না আমাদের মত, তবু ওদের মতোই যে আমাকে মানতে হবে চিরদিন। এই বলে শুনি সেফটি পেন ভরে রাখলে লেফাফায়। দৃঢ় ওর কণ্ঠস্বর, কঠিন ওর মুখে ভাব, সংকল্প অবিচলিত। বাবা বললেন, অনিলের বাবা জাত মানে, সে কি রাজি হবে? সগর্বে বলে উঠল সুনৃতা, চেনো না তুমি অনিল বাবুকে? তাঁর জোর আছে পৌরুষের, তাঁর মত তাঁর নিজের। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাবা চলে গেলেন ঘর থেকে। সমিতা উঠে তাঁকে জড়িয়ে ধরলে, বেরিয়ে গেল তাঁর সঙ্গে। বাজল দুপুরের ঘণ্টা। সকাল থেকে খাওয়া নেই সুনৃতার। সমিতা একবার এসেছিল ডাকতে, ও বললে খাবে বন্ধুর বাড়ি গিয়ে। মা মরা মেয়ে, বাপের আদুরে। মিনতি করতে আসছিলেন তিনি। সমিতা পথ আগলিয়ে বললে, কখনো যেতে পারবে না বাবা, ও না খায় তো নেই খেলো। জানলা থেকে মুখ বাড়িয়ে দেখলে সুনৃতা রাস্তার দিকে এসেছে অনুদের গাড়ি। তাড়াতাড়ি চুলটা আঁচড়িয়ে ব্রোজটা লাগাচ্ছে যখন কাঁধে, সমী এসে বললে, এই নাও তাদের চিঠি, বলে ফেলে দিলে ছুঁড়ে ওর কোলে। সুনৃতা পড়লে চিঠিখানা, মুখ হয়ে গেল ফ্যাকাশে, বসে পড়ল তোরঙ্গের উপর। চিঠিতে আছে, বাবার মত করতে পারবো নিশ্চিত ছিল মনে, হলো না কিছুতে, কাজেই বাজলো একটা। শুনি চুপ করে বসে, চোখে জল নেই। রামচরিত বললে এসে, মোটর দাঁড়িয়ে অনেকক্ষণ। শুনি বললে, যেতে বলে দে। কুকুরটা কাছে এসে বসে রইল চুপ করে। বাবা বুঝলেন, প্রশ্ন করলেন না, বললেন, ওর মাথায় হাত বুলিয়ে, চল শুনি, হোসেঙ্গাবাদে, তোর মামার ওখানে। কাল বিয়ের দিন। অনিল জিদ করেছিল হবে না বিয়ে। মা ব্যথিত হয়ে বলেছিল থাক না। বাপ বললে, পাগল নাকি? ইলেকট্রিক বাতির মালা খাটানো হচ্ছে বাড়িতে, সমস্ত দিন বাজছে সানাই, হু হু করে উঠছে অনিলের মনটা। তখন সন্ধ্যা 7টা।
সুনিদের বউবাজারের বাড়ির একতলায় ডাবাহুঁকো বাঁ হাতে ধরে তামাক খাচ্ছে কৈলেশ সরকার, আর তালপাতার পাখায় বাতাস চলছে ডান হাতে। বেহারাকে ডেকেছে পা টিপে দেবে। কালিমাখা ময়লা জাজিমে কাগজপত্র রাশ করা, জ্বলছে একটা কেরোসিন লণ্ঠন। হঠাৎ অনিল এসে উপস্থিত। কৈলেশ শশব্যস্ত উঠে দাঁড়ালো, শিথিল কাছা কোঁচা সামলিয়ে। অনিল বললে, পার্বণীটা ভুলেছিলেম গোলেমালে, তাই এসেছি দিতে। তারপরে বাঁধো বাঁধো গলায় বললে, অমনি দেখে যাব তোমাদের সুনি দিদির ঘরটা। গেল ঘরে, খাটের উপর রইল বসে, মাথায় হাত দিয়ে। কিসের একটা অস্পষ্ট গন্ধ, মূর্ছিতের নিঃশ্বাসের মতো। সে গন্ধ চুলের না শুকনো ফুলের, না শূন্য ঘরে সঞ্চিত বিজড়িত স্মৃতির। বিছানায়, চৌকিতে, পর্দায়। সিগারেট ধরিয়ে টানল কিছুক্ষণ, ছুঁড়ে ফেলে দিল জানলার বাইরে। টেবিলের নিচে থেকে ছেঁড়া কাগজের ঝুড়িটা নিল কোলে তুলে। ধক করে উঠল বুকের মধ্যে। দেখলে ঝুড়ি ভরা রাশি রাশি ছেঁড়া চিঠি। ফিকে নীল রঙের কাগজে অনিলেরই হাতে লেখা, তার সঙ্গে টুকরো টুকরো ছেঁড়া একটা ফটোগ্রাফ। আর ছিল বছর চার আগেকার দুটি ফুল, লাল ফিতেও বাঁধা, মেডেন হেয়ার পাতার সঙ্গে শুকনো প্যান্সি আর ভায়োলেট। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের দ্বিতীয় কবিতা, 22 সংখ্যক কবিতা, কীটের সংসার। কবিতাটি রচনা হয়েছে 24শে ভাদ্র 1339। একদিকে কামিনীর ডালে মাকড়সা শিশিরের ঝালর দুলিয়েছে, আরেকদিকে বাগানে রাস্তার ধারে লাল মাটির কণা ছড়ানো পিঁপড়ের বাসা। যাই আসি তারে মাঝখান দিয়ে সকালে বিকালে। আনমনে দেখি শিউলি গাছে কুঁড়ি ধরেছে, টগর গাছে ফুলেছে। বিশ্বের মাঝে মানুষের সংসারটুকু দেখতে ছোট, তবু ছোট তো নয়, তেমনি ওই কীটের সংসার। ভালো করে চোখে পড়ে না, তবু সমস্ত সৃষ্টির কেন্দ্রে আছে ওরা। কত যুগ থেকে অনেক ভাবনা ওদের, অনেক সমস্যা, অনেক প্রয়োজন, অনেক দীর্ঘ ইতিহাস। দিনের পর দিন, রাতের পর রাত চলেছে প্রাণ ও শক্তির দুর্বার আগ্রহ। মাঝখান দিয়ে যাই আসি, শব্দ শুনি নে ওদের চিরপ্রবাহিত চৈতন্য ধারার, ওদের ক্ষুধা পিপাসা জন্ম মৃত্যুর। গুনগুন সুরে আধখানা গানের জোর মেলাতে খুঁজে বেড়াই বাকি আধখানা পদ। এই অকারণ অদ্ভুত খোঁজের কোনো অর্থ নেই ওই মাকড়সার বিশ্ব চরাচরে, ওই পিঁপড়ে সমাজে। ওদের নীরব নিখিলে এখনই উঠছে কি স্পর্শে স্পর্শে সুর, ঘ্রাণে ঘ্রাণে সঙ্গীত, মুখে মুখে অশ্রুত আলাপ, চলায় চলায় অব্যক্ত বেদনা। আমি মানুষ, মনে জানি সমস্ত জগতে আমার প্রবেশ। গ্রহণ ক্ষেত্রে ধূমকেতুতে আমার বাধা যায় খুলে খুলে। কিন্তু ওই মাকড়সার জগৎ বদ্ধ রইল চিরকাল। আমার কাছে ওই পিঁপড়ের অন্তরের জবনিকা পড়ে রইল চিরদিন আমার সামনে। আমার সুখে দুঃখে ক্ষুব্ধ সংসারের ধারে, ওদের ক্ষুদ্র অসীমের বাইরের পথে আসি যাই সকালে বিকালে। দেখি শিউলি গাছে কুঁড়ি ধরছে, টগর গাছে ফুলেছে। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা, 23 সংখ্যক কবিতা, ক্যামিলিয়া। কবিতাটি রচনা হয়েছে 27শে শ্রাবণ 1339। নাম তার কমলা। দেখেছি তার খাতার উপরে লেখা, সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পিছনের বেঞ্চিতে। মুখের একপাশের নিটোল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের উপর কোমল চুলগুলি
খোঁপার নিচে কোলে তার ছিল বই আর খাতা। যেখানে আমার নামবার সেখানে নামা হলো না। এখন থেকে সময়ের হিসাব করে বেরোই, সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না। প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে, প্রায়ই হয় দেখা। মনে মনে ভাবি, আর কোনো সম্বন্ধ না থাক, ও তো আমার সহযাত্রিনী। নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন, সুকুমার কপাল থেকে চুল উপড়ে তোলা, উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকোচ। মনে ভাবি, একটা কোনো সংকট দেখা দেয় না কেন, উদ্ধার করে জন্ম সার্থক করি। রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত, কোনো একজন গুন্ডার স্পর্ধা, এমন তো আজকাল ঘটেই থাকে। কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা, বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে। নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে, না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ, না রাজহাঁসের। একদিন ছিল ঠেলাঠেলি ভিড়। কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ। ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দেই তার মাথা থেকে, ঘাড়ে ধরে তাকে রাস্তায় দেই নামিয়ে। কোনো ছুতো পাইনি, হাত নিষ্পিস করে। এমন সময় সে একটা মোটা চুরুট ধরিয়ে টানতে করলে শুরু। কাছে এসে বললুম, ফেলো চুরুট। যেন পেলেই না শুনতে। ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে। মুখ থেকে টেনে ফেলে দিলেম চুরুট রাস্তায়। হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে, আর কিছু বললে না, এক লাফে নেমে গেল। বোধহয় আমাকে চেনে। আমার নাম আছে ফুটবল খেলায়, বেশ একটু চওড়া গোছের নাম। লাল হয়ে উঠল মেয়েটির মুখ। বই খুলে মাথা নিচু করে ভান করলে পড়বার, হাত কাঁপতে লাগলো। কটাক্ষেও তাকালে না বীর পুরুষের দিকে। আপিসের বাবুরা বললে, বেশ করেছেন মশাই। একটু পরেই মেয়েটি নেমে পড়ল অজায়গায়। একটা ট্যাক্সি নিয়ে গেল চলে। পরদিন তাকে দেখলুম না, তারপর দিনও না। তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গাড়িতে চলেছে কলেজে। বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো। ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে, আমাকে কোনো দরকারই ছিল না। আবার বললুম মনে মনে, ভাগ্যটা খোলা জলের ডোবা। বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে কোলা ব্যাঙের ঠাট্টার মতো। ঠিক করলুম ভুল শোধরাতে হবে। খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে। সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার। ওদের ছোট্ট বাসা, নাম দিয়েছে মতিয়া। রাস্তা থেকে একটু নেমেই এক কোণে, গাছের আড়ালে, সামনে বরফের পাহাড়। শোনা গেল আসবে না এবার। ফিরবো মনে করছি, এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা। মোহনলাল, রোগা মানুষটি, লম্বা, চোখে চশমা। দুর্বল পাকযন্ত্র দার্জিলিংয়ের হাওয়ায় একটু উৎসাহ পায়। সে বললে, তনুকা আমার বোন, কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে। মেয়েটি ছায়ার মতো, দেহ যতটুকু না হলে নয় ততটুকু। যতটা পড়াশোনায় ঝোঁক, আহারে ততটা নয়। ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি। মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া। হায় রে ভাগ্যের খেলা। যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে, একটা জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা। একটি ফুলের গাছ। এ এক উৎপাত, চুপ করে রইলেম। তনুকা বললে, দামি দুর্লভ গাছ, এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে। জিজ্ঞেস করলেম, নামটা কি? সে বললে, ক্যামেলিয়া। চমক লাগলো। আরেকটা নাম
ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে। হেসে বললেন, ক্যামেলিয়া, সহজে বুঝি এর মন মেলে না? তনুকা কি বুঝলে জানি নে, হঠাৎ লজ্জা পেলে, খুশিও হলো। চললেম টবশুদ্ধ গাছ নিয়ে। দেখা গেল পার্শ্ববর্তিনী হিসাবে সহযাত্রিনীটি সহজ নয়। একটা দোকামরা গাড়িতে টবটাকে লুকোলেম নাবার ঘরে। থাকেই ভ্রমণ বৃত্তান্ত, বাদ দেওয়া যাক আরও মাস কয়েকের তুচ্ছতা। পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠল সাঁওতাল পরগনায়। জায়গাটা ছোট, নাম বলতে চাইনি। বায়ুবদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানি না। কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার। এইখানে বাসা বেঁধেছেন শালবনের ছায়ায়, কাঠবিড়ালিদের পাড়ায়। সেখানে নীল পাহাড় দেখা যায় দিগন্তে। অদূরে জলধারা চলেছে বালির মধ্যে দিয়ে। পলাশবনে তসরের গুটি ধরেছে। মহিষ চড়ছে হর্তকি গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে। বাসাবাড়ি কোথাও নেই, তাই তাঁবু পাতলেম নদীর ধারে। সঙ্গী ছিল না কেউ, কেবল ছিল টবে সেই ক্যামেলিয়া। কমলা এসেছে মাকে নিয়ে রোদ উঠবার আগে। হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভিতর দিয়ে বেড়াতে যাই ছাতি হাতে। মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে, কিন্তু সে কি চেয়ে দেখে? অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ও পারে। সেখানে শিশু গাছের তলায় বই পড়ে। আর আমাকে সে যে চিনেছে তা জানলেম আমাকে লক্ষ্য করে না বলেই। একদিন দেখি নদীর ধারে বালির উপর চড়িভাতি করছে এরা। ইচ্ছে হলো গিয়ে বলি, আমাকে দরকার কি নেই কিছুতেই। আমি পারি জল তুলে আনতে নদী থেকে, পারি বন থেকে কাঠ আনতে কেটে। আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্রগোছের ভালো কুকি মেলে না। দেখলেম দলের মধ্যে একজন যুবক, শার্ট পরা, গায়ে রেশমের বিলেতি জামা, কমলার পাশে পা ছড়িয়ে হাভানা চুরুট খাচ্ছে। আর কমলা অন্য মনেই টুকরো টুকরো করছে একটা শ্বেত জবার পাপড়ি। পাশে পড়ে আছে বিলেতি মাসিক পত্র। মুহূর্তে বুঝলেম এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য, অতিরিক্ত, ধরবে না কোথাও। তখনই চলে যেতেম, কিন্তু বাকি আছে একটি কাজ। আর দিন কয়েকই ক্যামেলিয়া ফুটবে, পাঠিয়ে দিয়ে তবে ছুটি। সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে, সন্ধ্যার আগে ফিরে এসে টবে দেই জল। আর দেখি কুঁড়ি এগোলো কত দূর। সময় হয়েছে আজ। যে আনে আমার রান্নার কাঠ, ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে। তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে। তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প। বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো, বাবু ডেকেছিস কেনে? বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানি। কালো গালের উপর আলো করেছে। সে আবার জিজ্ঞেস করলে, ডেকেছিস কেনে? আমি বললেম, এই জন্যেই। তারপরে ফিরে এলেম কলকাতায়। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা 24 সংখ্যক কবিতা শালিক। কবিতাটি রচনা হয়েছে 21শে ভাদ্র 1339। শালিকটার কি হলো তাই ভাবি, একলা কেন থাকে দল ছাড়া? প্রথম দিন দেখেছিলেম শিমুল গাছের তলায় আমার বাগানি। মনে হলো একটু যেন খুঁড়িয়ে চলে। তারপরে ওই রোজ সকালে দেখি সঙ্গী হারা বেড়ায় পোকা শিকার করে। উঠে আসে আমার বারান্দায়, নেচে নেচে করে সে পায়চারি। আমার পরে একটুকু নেই ভয়। কেন এমন দশা? সমাজের কোন শাসনে নির্বাসনের পালা? দলের কোন অবিচারে জাগলো অভিমান? কিছু দূরেই শালিকগুলো করছে বকাবকি।
ঘাসে ঘাসে তাদের লাফালাফি, উড়ে বেড়ায় শিরীষ গাছের ডালে ডালে। ওর দেখি তো খেয়াল কিছুই নেই, জীবনে ওর কোনখানে যে গাঁট পড়েছে সেই কথাটাই ভাবি। সকালবেলার রোদে যেন সহজ মনে আহার খুঁটে খুঁটে ঝরে পড়া পাতার উপর লাফিয়ে বেড়ায় সারা বেলা। কারো উপর নালিশ কিছু আছে মনে হয় না একটুও তা। বৈরাগ্যের গর্ব তো নেই ওর চলনে, কিংবা দুটো আগুন জ্বলা চোখ। কিন্তু ওকে দেখিনি তো সন্ধেবেলায় একলা যখন যায় বাসাতে ডালের কোণে, ঝিল্লি যখন ঝিঝি করে অন্ধকারে, হাওয়ায় আসে বাঁশের পাতার ঝরঝরানি, গাছের ফাঁকে তাকিয়ে থাকে ঘুম ভাঙানো সঙ্গীবিহীন সন্ধ্যা তারা। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের অন্তিম কবিতা, 25 সংখ্যক কবিতা, সাধারণ মেয়ে। কবিতাটি রচনা হয়েছে 29শে শ্রাবণ 1339। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেম তুমি মহোদয়াশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনী। তোমাকে দোহাই দেই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও। কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে। মন চায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠি পত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশী যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলের চিঠিতে লিখেছে লিজের সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ। একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দেই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণেই রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প।
যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার, বুঝি নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানি। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে ৭ বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়। গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে। সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য মূরের দেশে নয়। যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সসম্মানের জন্যে সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখানে দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নটিশাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়।